হাই ভিউয়ার্স, বিসিএস হোয়াইট বোর্ড প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটি তৈরি করেছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে। 2021 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টটি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় থেকে নেওয়া হয়েছে। দেখো তোমাদের অধ্যায়ের শিরোনাম দেখো বাংলাদেশের ইতিহাস। দেখো তোমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে, দেখো সেটি হলো 1952 থেকে 1971 পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদানের উপর একটি সচিত্র পোস্টার তৈরি করবে। দেখো এখানে পোস্টার তৈরির কথা বলা হয়েছে। যখন তোমরা পোস্টার তৈরি করবে তখন তোমরা খাতার উপরে অবশ্যই বিসমিল্লাহির রহমানির রহিম লিখবে, কারণ যে কোনো পোস্টার উপরেই দেখবা বিসমিল্লাহির রহমানির রহিম লেখা আছে। এখন দেখো তোমরা যে শিরোনাম দিবে 1952 থেকে 1971 পর্যন্ত সময়কালে মুক্তিযুদ্ধের আন্দোলন ও বঙ্গবন্ধুর অবদান, এই শিরোনামে তোমরা লেখা শুরু করবে। তোমাদের যেসব নির্দেশনা মানতে হবে দেখো সেগুলো হলো আন্দোলনের সময়কাল ধারাবাহিকভাবে উল্লেখ করবে, বঙ্গবন্ধুর ছবি নিজ হাতে এঁকে সংযোগ করবে, বিভিন্ন আন্দোলনের ছবি যে কোনো মাধ্যম থেকে সংগ্রহ করে প্রতিটি আন্দোলনের পাশে সংযোগ করবে। মনে রাখতে হবে 1952 থেকে 1971 সালের মধ্যে সংগঠিত যেসব আন্দোলন হয়েছে সেগুলোর ছবি তোমরা কি করবে, খাতায় সংযোজন করবে। এখন আসি দেখো উত্তরে। 1952 সালের ভাষা আন্দোলন। 1952 সালের 26 জানুয়ারি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন ঢাকার এক জনসভায় ঘোষণা করেন উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা। সেদিনই আতাউর রহমান খানের সভাপতিত্বে কাজী গোলাম মাহবুবকে আহ্বায়ক করে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। এটি দেখো অল পার্টিস স্টেট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কমিটি নামে গঠন করা হয়। 31 জানুয়ারি আওয়ামী লীগের সভাপতি মাওলানা ভাসানীর সভাপতিত্বে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক দলের সভায় সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়, যার আহ্বায়ক ছিলেন কাজী গোলাম মাহবুব। সংগ্রাম পরিষদের 21 ফেব্রুয়ারি বাংলা 8ই ফাল্গুন 1358 বঙ্গাব্দ রোজ বৃহস্পতিবার রাষ্ট্রভাষা দিবস পালনের সিদ্ধান্ত নেয় এবং সারা দেশে হরতাল কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। 20 ফেব্রুয়ারি ছাত্র আন্দোলনের ভয়ে ভীত হয়ে নুরুল আমিন সরকার 144 ধারা জারি করে এবং সভা সমাবেশ নিষিদ্ধ করে। 21 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সংগঠিতভাবে 144 ধারা ভঙ্গ করে রাষ্ট্রভাষা বাংলা চাই স্লোগান দিতে থাকে। পুলিশ উপস্থিত ছাত্র জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদুনি গ্যাস নিক্ষেপ করলে ছাত্র পুলিশ সংঘর্ষ বাধে। সেদিন মিছিলে অংশ নেওয়া রফিক উদ্দিন পুলিশের গুলিতে শহীদ হন ঘটনাস্থলেই। দেখো 1952 সালের ভাষা আন্দোলনে দেখো প্রথম শহীদ হন রফিক উদ্দিন। পুলিশের গুলিতে আরও শহীদ হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র আবুল বরকত। দেখো এই আবুল বরকতের ডাকনাম আবাই। তারপর দেখো আব্দুল সালাম, আব্দুল জব্বার প্রমুখ শহীদ হন। 9 বছরের শিশু ওহিউল্লাহ পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন ভাষা আন্দোলনের দিন। 22 ফেব্রুয়ারি পুলিশের গুলিবর্ষণের প্রতিবাদে বিশাল শোভাযাত্রা বাহির হয়। এই শোভাযাত্রার উপর পুলিশ গুলিবর্ষণ করে, ফলে শফিউর রহমান মৃত্যুবরণ করে। 6 দফা আন্দোলন 1966। দেখো 1965 সালের পাক ভারত যুদ্ধের সময় প্রতিরক্ষা ব্যবস্থায় পূর্ব বাংলা নিরাপত্তাহীনতার অনুভূতি বাংলার জনগণকে কিছুটা অবাক করে, ফলে পূর্ণ স্বায়ত্তশাসনের জন্য বাঙালি ঐক্যবদ্ধ হয়। মূলত 1947 সালের পরবর্তী সময়কালে পূর্ব বাংলার প্রতি সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে পশ্চিমাদের পক্ষপাতমূলক আচরণের কারণে স্বায়ত্তশাসনের পক্ষে যে জনমত সৃষ্টি হয় তারই বহিঃপ্রকাশ ঐতিহাসিক লাহোর প্রস্তাবের ভিত্তিতে পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন ভিত প্রতিষ্ঠার জন্যই শেখ মুজিবুর রহমান 6 দফা প্রণয়ন করেন। 5 থেকে 6 ফেব্রুয়ারি 1966 সালে লাহোরে সম্মিলিত বিরোধী দলের সভা অনুষ্ঠিত হয়। এ সভার এজেন্ডা কমিটিতে 5 ফেব্রুয়ারি 1966-তে শেখ মুজিবুর রহমান 6 দফা প্রস্তাব উত্থাপন করেন। 23 মার্চ সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে 6 দফা উত্থাপন করা হয়। 18 মার্চ 1966 সালে ঢাকায় অনুষ্ঠিত আওয়ামী লীগের বার্ষিক সম্মেলনে 6 দফা অনুমোদিত হয়। 6 দফার মূল ভিত্তি ছিল 1940 সালের লাহোর প্রস্তাব। এটি বাঙালি জাতির মুক্তি সনদ হিসেবে পরিচিত। এর প্রথম দাবি ছিল পূর্ব বাংলার স্বায়ত্তশাসন। দেখো 6 দফাগুলো কি কি। দেখো 1 নম্বর দেখো বলা হয়েছে
পাকিস্তানের সংবিধান হবে যুক্তরাষ্ট্রীয় এবং সরকার ব্যবস্থা হবে সংসদীয়, যাতে আইনসভার বিষয়সমূহ প্রদেশগুলোর হাতে ন্যস্ত থাকবে। দেখো 2তে বলা হয়েছে যুক্তরাষ্ট্রীয় সরকারের হাতে কেবল 2টি বিষয় থাকবে, দেশ রক্ষা এবং পররাষ্ট্র। অবশিষ্ট বিষয়গুলো প্রাদেশিক সরকারের হাতে ন্যস্ত থাকবে। দেখো 3-এ বলা হয়েছে দেশের 2 অংশের 2টি পৃথক অথচ অবাধে বিনিময়যোগ্য মুদ্রা প্রচলিত থাকবে, অথবা উভয় অংশে রিজার্ভ ব্যাংক সহ একটি মুদ্রা থাকবে। দেখো 4 নম্বর দেখো বলা হয়েছে কর ও শুল্ক ধার্য করবার দায়িত্ব অঙ্গরাজ্যগুলোর উপর ন্যস্ত থাকবে। প্রতিটি অঙ্গরাজ্যের বহির্বাণিজ্যের জন্য পৃথক হিসাব রক্ষা করতে হবে। দেখো 6তে বলা হয়েছে প্রতিটি অঙ্গরাজ্যের অধীনে আঞ্চলিক সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী থাকবে। গণঅভ্যুত্থান 1969 সাল পাকিস্তানি গোয়েন্দারা পরিকল্পনাকারীদের একজন আমির হোসেন মিয়ার মাধ্যমে এ পরিকল্পনার কথা জেনে গেলে শেখ মুজিবকে প্রধান আসামি করে 35 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করা হয়। এখন আসি 7ই মার্চের ভাষণ। দেখো 7ই মার্চ 1971 আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীত জাতীয় পতাকা গৃহীত হয় রেসকোর্স ময়দানের। এ ভাষণে শেখ মুজিব 18 মিনিট ভাষণ দিয়েছিলেন। ভাষণে তিনি 4টি দাবির কথা উল্লেখ করেন এবং প্রচ্ছন্নভাবে স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। দাবি 4টি হলো সামরিক শাসন প্রত্যাহার, গণপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর, সেনাবাহিনীর গণহত্যা তদন্ত এবং সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া। এই ভাষণটি রেডিও টিভিতে সম্প্রচার হওয়ার কথা থাকলেও তা হয়নি। এই ভাষণটি স্বাধীনতা আন্দোলন বেগবান করতে গুরুত্বপূর্ণ অবদান রাখে। 7ই মার্চের ভাষণ ছিল মূলত স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তি সংগ্রামের ঘোষণা। এ ভাষণে তিনি ঘোষণা করেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতার ঘোষণা 1971 সালের মধ্যরাত শেষে অর্থাৎ 26শে মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা প্রদান করেন। এই ঘোষণাটি ছিল ইংরেজিতে। এর বাংলা অনুবাদ হলো ইহাই হয়তো আমার শেষ বার্তা, আজ হইতে বাংলাদেশ স্বাধীন। আমি বাংলাদেশের জনগণকে আহ্বান জানাইতেছি যে যেখানে আসো, যাহার যাহা কিছু আছে তাই নিয়ে রুখে দাঁড়াও, সর্বশক্তি দিয়ে হানাদার বাহিনীকে প্রতিরোধ করো। পাকিস্তানি দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলার মাটি হইতে বিতাড়িত না করা পর্যন্ত এবং চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাও। ঘোষণাটি তদন্তদিন ইপিআরের ট্রান্সমিটার, টেলিগ্রাম ও টেলিপ্রিন্টারের মাধ্যমে প্রচার করা হয়। পাক বাহিনীর আত্মসমর্পণ এবং বাংলাদেশের অভ্যুদয়। 14 ডিসেম্বর 1971 পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজের নিকট পত্রে যুদ্ধ বন্ধ এবং আত্মসমর্পণের প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেন। তদনুযায়ী 16 ডিসেম্বর 1971 রমনার রেসকোর্স ময়দানে বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে জেনারেল নিয়াজির যৌথ কমান্ডের ইস্টার্ন প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগদীশ সিং অরোরার নিকট আত্মসমর্পণ করেন। সমাপন অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন গ্রুপ ক্যাপ্টেন একে খন্দকার। বিকেল 4টা 31 অনুষ্ঠিত আত্মসমর্পণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পাক বাহিনীর 93,000 সৈন্য আত্মসমর্পণ করে। এর মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ঘটে।